পৃষ্ঠা 25। 17। ধারণা বলতে কি বোঝো? ধারণার সংজ্ঞা উল্লেখ করো। ধারণা গঠনের নীতিগুলি সংক্ষেপে লেখো। ধারণা। বহু মনোবিদ ধারণাকে সব রকম শিখনের মৌলিক ভিত্তি হিসেবে চিহ্নিত করেছেন। একই ধরনের বস্তুসমূহের মধ্যে যে সাধারণ বৈশিষ্ট্য বা বৈশিষ্ট্যগুলি বর্তমান, সে সম্পর্কে জ্ঞান বা জানাকে ধারণা বলা হয়। ধারণার সংজ্ঞা। সাধারণ অর্থে ধারণা হলো বিষয়, ব্যক্তি বা ঘটনার প্রেক্ষিতে সাধারণীকৃত একটি মানসিক প্রতীক। বন্ধনীর মধ্যে একই শ্রেণীর নানা বস্তুর মধ্যে যে সাধারণ গুণ বা বৈশিষ্ট্য থাকে তার অভিজ্ঞতাই হলো ধারণা। বন্ধনীর মধ্যে 2। যেসব গুণ, বৈশিষ্ট্য বা অবস্থার ভিত্তিতে মানুষ কোনো জাতির বা কোনো শ্রেণীর অন্তর্ভুক্ত ব্যক্তি বা বস্তুসমূহের বিষয়ে অভিজ্ঞতা বা জ্ঞান অর্জন করে তাকেই ধারণা বলা যায়। ধারণা গঠনের নীতিসমূহ। বিশিষ্ট মনোবিদ রিপল এবং ক্লজ মেইয়ার, বয়শূন্যরহস্যই পল রিপল, ক্লজ কয়লয় জফলা বর্গীয় জ, ময়কার রস্যই অন্তস্থ অয়াকার বয়শূন্য র, ক্লজ মেইয়ার তাঁদের লেখা লার্নিং অ্যান্ড এবিলিটিস নামক বইতে ধারণা গঠনের বিষয়ে নিম্নলিখিত কয়েকটি নীতির কথা উল্লেখ করেছেন। 1. পার্থক্য ও সাদৃশ্যের নীতি। কোনো একটি বস্তু সম্পর্কে ধারণা গঠনের ক্ষেত্রে একই শ্রেণীর বিভিন্ন বস্তুর মধ্যে কি কি পার্থক্য ও সাদৃশ্য রয়েছে তা লক্ষ্য করা হয়। সাধারণত সাদৃশ্যগুলিকে একত্র করে বস্তুটির সম্পর্কে ধারণা গঠন করা হয়। 2. গুণ বিষয়ক নীতি। বস্তুর বৈশিষ্ট্য বা গুণাবলী দ্বারা বস্তু সম্পর্কে ধারণা গড়ে ওঠে। 3. ক্রমপর্যায়ের নীতি। ঘটনার ক্ষেত্রে ক্রমপর্যায় অনুযায়ী বিষয়গুলি প্রত্যক্ষণ করা হলে ধারণা গঠন সহজ হয়। 4. বিশ্লেষণের নীতি। ধারণা গঠনের ক্ষেত্রে বিশ্লেষণ বিশেষভাবে প্রয়োজন। সঠিক বিশ্লেষণ ধারণা গঠনের কাজকে সহজ করে। 5. ব্যবহারের নীতি। পূর্বে অর্জিত ধারণাসমূহ নতুন ধারণা গঠনের ক্ষেত্রে সহায়ক হয়। এটি হলো ধারণার ব্যবহারের মূল নীতি। 6. মূল্যায়নের নীতি। ধারণা গঠনের আরেকটি গুরুত্বপূর্ণ নীতি হলো মূল্যায়ন। বিষয়বস্তুর বা ঘটনার সঠিক মূল্যায়নের দ্বারা ধারণা গড়ে ওঠে। পৃষ্ঠা 26। 18. ধারণার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। ধারণার বৈশিষ্ট্য সমূহ। একই ধরনের বস্তু সম্বন্ধে ব্যক্তি যেসব অভিজ্ঞতা অর্জন করে সেই অভিজ্ঞতাগুলির মধ্যে যে সাধারণ গুণগুলি ফুটে ওঠে তাদের সম্পর্কে জানাই হলো ধারণা। ধারণার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি হলো 1. প্রত্যক্ষণজাত, পয়রফলা তয়জফলা কয় মূর্ধন্যস্বয় মূর্ধন্য। প্রত্যক্ষণজাত। কতগুলি ক্ষেত্রে প্রত্যক্ষণের মধ্য দিয়েই ধারণা গড়ে ওঠে। উদাহরণস্বরূপ বলা যায়, কোনো প্রাণীর বৈশিষ্ট্যগুলি যথাযথভাবে প্রত্যক্ষণ করলে তবেই প্রাণীটি সম্পর্কে একটি নির্দিষ্ট ধারণা করা সম্ভব। 2. বস্তু সম্পর্কিত অভিজ্ঞতা। প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীর মধ্যে ধারণা গঠনের ক্ষেত্রে বস্তুগত বা মূর্ত অভিজ্ঞতার প্রয়োজন হয়। পরবর্তী পর্যায়ে শিক্ষার্থীর বয়স বাড়ার সাথে সাথে বিমূর্ত বিষয়কে কেন্দ্র করেও ধারণা গড়ে উঠতে পারে। 3. শিখনযোগ্যতা। ধারণাগুলির মধ্যে শিখনযোগ্যতার পার্থক্য দেখা যায়। মূর্ত ও দৃষ্ট বস্তু, যেমন বিড়াল, কুকুর, বৃক্ষ ইত্যাদি সম্পর্কে ধারণা। বিমূর্ত এবং দৃষ্ট নয় এমন বস্তু, যেমন অণু, অমূর্ধন্যয় রস্য, বাৎসল্য ইত্যাদি সম্পর্কিত ধারণার চেয়ে সহজে শেখা যায়। এখানে একটি ছবি দেওয়া হয়েছে, মাঝখানে বৃত্তের মধ্যে লেখা ধারণার বৈশিষ্ট্য সমূহ। এই বৃত্তর চারপাশে ছোট ছোট বৃত্ত ঘুরে যাচ্ছে। ওপরে রয়েছে প্রত্যক্ষণজাত, নিচে নামছে ঘড়ির কাঁটার মতো করে। বস্তু সম্পর্কিত অভিজ্ঞতা, শিখনযোগ্যতা, ব্যক্তিভেদে পৃথক, যথার্থতা, ক্ষমতা, মূর্ত বা বিমূর্ত ধারণার প্রকারভেদ, জটিল প্রক্রিয়া। 4.
ব্যক্তিভেদে পৃথক, ব্যক্তিভেদে ধারণা ভিন্ন ভিন্ন হতে পারে। একই বস্তু একাধিক ব্যক্তির কাছে বিভিন্ন ধারণা তৈরি করতে পারে। 5. যথার্থতা। কোনো ধারণার যথার্থতা নির্ভর করে অভিজ্ঞ ব্যক্তিগণ সেই ধারণার অর্থ ও সংজ্ঞার ক্ষেত্রে কতখানি একমত পোষণ করেন তার উপর। 6. ক্ষমতা। বিভিন্ন বিষয়ের কতগুলি মৌলিক ধারণা থাকে যা অন্যান্য ধারণা গঠনের ক্ষেত্রে সহায়ক হয়। মৌলিক ধারণার এই অন্যান্য ধারণা গড়ে তোলার গুণকে ক্ষমতা বলে। 7. মূর্ত বা বিমূর্ত ধারণার প্রকারভেদ। ধারণা মূর্ত বা বিমূর্ত হতে পারে। ঘর বাড়ি, তরল পদার্থ ইত্যাদি মূর্ত ধারণা। সততা, স্নেহ, শিষ্টাচার ইত্যাদি বিমূর্ত ধারণার উদাহরণ। বিমূর্ত ধারণা কাল্পনিকও হতে পারে, যেমন পক্ষীরাজ ঘোড়া, পরী, রাক্ষস ইত্যাদি। 8. জটিল প্রক্রিয়া। ধারণা গঠনের প্রক্রিয়াটি বেশ জটিল। এই প্রক্রিয়ার মধ্যে অনেকগুলি স্তর থাকে। স্তরগুলিকে নিম্নলিখিত পর্যায়ে সাজানো যায়। পর্যবেক্ষণ, ডান দিকে তীরচিহ্ন, বিশ্লেষণ, ডান দিকে তীরচিহ্ন, তুলনা, তুলনার থেকে নেমে তীরচিহ্ন এসেছে, বাঁ দিকে যাচ্ছে পৃথককরণ, সেখান থেকে তীরচিহ্ন বাঁ দিকে যাচ্ছে সামান্যীকরণ, তারপরে আবার বাঁ দিকে যাচ্ছে নামকরণ। ওপরের পর্যায়গুলি যথাযথভাবে এবং পর্যায়ক্রমে না ঘটলে ধারণা গঠনের কাজটি ব্যাহত হয়। 19. ধারণা গঠনের স্তরগুলি বিশ্লেষণ করো অথবা ধারণা গঠনের প্রক্রিয়াটি সংক্ষেপে লেখো। ধারণা গঠনের স্তর বা ধারণা গঠনের প্রক্রিয়া। ধারণা গঠন দুভাবে হতে পারে। 1. বিনা চেষ্টায় স্বতঃস্ফূর্তভাবে। 2. প্রচেষ্টার সাহায্যে। লৌকিক ধারণাগুলি বিনা চেষ্টায় গঠিত হয়। বিজ্ঞানসম্মত ধারণাগুলি প্রচেষ্টার মাধ্যমেই গঠিত হয়। এই ধরনের ধারণা গঠন 7টি স্তর বা প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন হয়। এই 7টি স্তর হল: 1. পর্যবেক্ষণ। ধারণা গঠনের ক্ষেত্রে সর্বপ্রথম সমগোত্রীয় বিভিন্ন বস্তুকে পর্যবেক্ষণ করা হয়। যেমন ফুল সম্পর্কে ধারণা গঠন করতে হলে নানা প্রকারের ফুল পর্যবেক্ষণ করতে হয়। 2. বিশ্লেষণ। পর্যবেক্ষণের পর বিভিন্ন বস্তুর ধর্ম, গুণ, জাতি প্রভৃতি বিষয় বিশ্লেষণ করা হয়। যেমন ফুলের বিভিন্ন প্রকার বর্ণ, গন্ধ, আকার প্রভৃতি বিষয় বিশ্লেষণ করা হয়। 3. তুলনা। বিশ্লেষণের পর গুণ বা ধর্মের মধ্যে কি কি মিল রয়েছে এবং অমিল রয়েছে তা নির্ণয় করা হয়। যেমন বিভিন্ন ধরনের কয়েকটি ফুলের মধ্যে তুলনা করে তাদের মধ্যে ধর্ম বা গুণের ভিত্তিতে সাদৃশ্য খুঁজে বার করা হয়। এখানে আবার একটি ছবি দেওয়া হয়েছে, মাঝখানে আছে ধারণা গঠনের স্তর। এবার বাঁ দিক থেকে ঘড়ির মতো চক্রাকারে এটা যাচ্ছে। পর্যবেক্ষণ, বিশ্লেষণ, তুলনা, পৃথককরণ, সামান্যীকরণ, শ্রেণীকরণ, নামকরণ। পৃষ্ঠা 27। 4. পৃথককরণ। যেসব ধর্ম বা গুণের ভিত্তিতে বস্তুর মধ্যে সাদৃশ্য রয়েছে, এই প্রক্রিয়ার দ্বারা সেগুলিকে মনে মনে আলাদা করে নেওয়া হয় এবং সেগুলির প্রতি মনোনিবেশ করা হয়। 5. সামান্যীকরণ। যেসব গুণ বা ধর্মের ভিত্তিতে পৃথককরণ হয়েছিল, এই স্তরে সেই গুণ বা ধর্মের ভিত্তিতে সাধারণ সূত্র স্থির করা হয়। 6. শ্রেণীকরণ। শিশু যখন ন্যূনতম দুটি পরিস্থিতিতে বস্তু বা ঘটনাকে সমতুল্য বলে স্থির করবে, তখনই শিশু শ্রেণীকরণ স্তরের সবচেয়ে নিম্ন স্তরে উপনীত হবে, যদিও সে সমতুল্যতার কারণ সম্পর্কে ওয়াকিবহাল নাও হতে পারে। 7. নামকরণ। ধারণা গঠনের শেষ স্তর হল নামকরণ। অনেকে একে প্রথাগত স্তর বলেন। এক্ষেত্রে বস্তুটিকে একটি বিশেষ নামে চিহ্নিত করা হয়। এই নামকরণ ধারণার গুণাবলী এবং সমাজ সমর্থিত হবে। কোনগুলি এই নামের অন্তর্ভুক্ত হবে বা হবে না, শিশু তার উল্লেখ করতে পারবে। পড়া চলছে পরের ফাইলে।